103 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা যদি ধরে নিই সুদের হার 8% এবং আসলটাকে যদি পি হয়, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1+r/100⁻³ ইকুয়ালস টু 8p। তাহলে বোথ সাইড থেকে পি কেটে যাবে, তাহলে লিখব 1+r/100⁻³ ইকুয়ালস টু 8। এবার 8টাকে আমরা কিউব আকারে নিয়ে আসবো, তাহলে কী হবে 2⁻³ হবে। এবার দেখো দুটোরই পাওয়ার 3 আছে, তাহলে 3টা সরে গিয়ে আমরা লিখব 1+r/100 ইকুয়ালস টু 2। তাহলে r/100 ইকুয়ালস টু কী হবে, এই 1টা ডান দিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে r/100 ইকুয়ালস টু বিয়োগ করলে হবে 1, অর্থাৎ r ইকুয়ালস টু 100। তাহলে r এর মান আমরা কী বের করবো, সুদের হারটা, তাহলে সুদের হার হচ্ছে 100%। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে মার্গারেট ও জন যথাক্রমে 1800, এখানে বইয়ের মধ্যে 1800 আছে কিন্তু এটা হবে 18,000, তাহলে 18,000 টাকা ও 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 9 মাস পরে জন যত লাভ করলো সেই লাভ পেতে গেলে মার্গারেটকে তার মূলধন কত মাস খাটাতে হবে। তাহলে আমরা কি জানি লভ্যাংশের অনুপাতটা হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সমান, সেই জন্যে আমরা এখানে কি করব, প্রথমে মূলধনটা কী বের করবে 1 মাস হিসেবে, যেহেতু 9 মাসে ব্যবসা করেছে বলেছে, প্রথম তোমার 9 মাসের কথা এখানে বলতে থাকায় আমরা কি করব, এখানে জনের যে আছে 10,000 টাকাটা, সে জন 9 মাস খাটিয়ে তারপর সে লভ্যাংশ পেয়েছে, তাহলে জনের আমরা 1 মাস হিসেবে মূলধন বের করবো 10,000 গুণ 9 দিয়ে, অর্থাৎ 90,000 হবে। সেক্ষেত্রে মার্গারেটের মূলধনটা ওই 90,000ই হবে। তাহলে মার্গারেট কত দিয়েছিল 18,000 টাকা, তাহলে 18,000 টাকা কত মাস খাটবে, আমরা এই 90,000 টাকাকে ভাগ করলে 18,000 দিয়ে পেয়ে যাব। তাহলে 18,000 দিয়ে 90,000কে ভাগ করলে হবে 5 মাস, অর্থাৎ 5 বেরোবে, এটাই হবে তার মার্গারেট 5 মাসের জন্য তার মূলধনটা খাটিয়েছিল। 3 নম্বর প্রশ্নটা বলেছে সমাধান করো x² - x + 1/4 = 0। আমরা কি করলাম, এখানে উভয় পদকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষকে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 4x², এখানে হবে 4x, এখানে হবে 1, এখানে হবে 4 × 0 মানে 0। এবার আমরা এটা কি করব, দেখো এখানে একটু আমরা এটাকে ভাঙাচ্ছি, তাহলে 4x² ভাঙালে 2x এর হোল স্কোয়ার -2 × 2x × 1, এখানে এই 4x আনতে গেলে এইভাবে ভাঙালাম এবং 1টাকে 1 স্কোয়ার করলাম ইকুয়ালস টু 0। দেখো a² - 2ab + b² হয়ে যাবে, অর্থাৎ a - b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে হবে 2x - 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, যেখানে স্কোয়ারটা উঠে গিয়ে 2x - 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু 1, -1টা দিকে এসে +1 হয়ে যাবে, বা x এর মান হয়ে যাবে হাফ। 4 নম্বরে বলেছে যদি a সমানুপাতিক 1/c এবং c সমানুপাতিক 1/b হয়, তবে দেখাও যে a সমানুপাতিক b। তাহলে আমরা প্রথমটুকু নিয়ে নিব, প্রথমটুকু থেকে লিখতে পারি a সমান চিহ্ন k1/c, যেখানে k1 হচ্ছে একটা ধ্রুবক, আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখতে পারি আমরা হচ্ছে যে c সমানুপাতিক 1/b আছে, তাহলে c সমান চিহ্ন k2/b, k2টা হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে দেখো c এর মানটা আমরা বের করলাম, তাহলে c এর মানটা কী করবো, 1 নং সমীকরণে c এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে a সমান চিহ্ন k1/k2/b হবে। তাহলে এটা কী হবে, উল্টো হয়ে যাবে, তাহলে k1/k2 × b হয়ে যাবে। দেখো k1/k2 যেহেতু ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি a সমানুপাতিক b, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। 5 নম্বরে বলেছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 121 বর্গ সেমি এবং 64 বর্গ সেমি। যদি প্রথম ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 121.1 সেমি হয়, তবে অপর মধ্যমার দৈর্ঘ্য কত। দেখো এখানে যেহেতু মধ্যমার ব্যাপার বলেছে, তাহলে আমরা একটা জানি কি, যে ত্রিভুজের মধ্যমা সবসময় ত্রিভুজের ক্ষেত্রফল মধ্যমার বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ত্রিভুজের মধ্যমা যদি x হয়, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, প্রথম ত্রিভুজের যেটা ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান চিহ্ন প্রথম ত্রিভুজের মধ্যমার স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের মধ্যমার স্কোয়ার। তাহলে এখানে আমরা সেই হিসেবে মানটা বসালে দেখো এখানে x² ইকুয়ালস টু কী হয়ে যাবে, 64 গুণ 12.1 স্কোয়ার বাই 121 হয়ে যাবে। তাহলে আমরা এবার কি করব, এখানে x² আছে, তাহলে x² যদি সরে যায়, তাহলে এই স্কোয়ারগুলো আমাদের সরে যাবে, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 8 × 121, অর্থাৎ 12.1 বাই এখানে 11 হবে। এবার 11 দিয়ে 12.1কে ভাগ করলে দেখো 1.1 বেরোবে, তাহলে 8-এর সঙ্গে 1.1 গুণ করলে 8.8, অর্থাৎ x এর মান হবে 8.8। তাহলে মধ্যমার মান কত হলো, আমাদের দ্বিতীয় ত্রিভুজের মধ্যমার মান হচ্ছে 8.8 সেমি। 6 নম্বরটাতে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে বইয়ে দেওয়া আছে 2 সেমি, এখানে 2 না, এখানে হবে 2a সেমি হলে তার অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে ABC ত্রিভুজটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। আমরা এখান থেকে কি করব, AD, এখানে BD, আমরা এ বিন্দু থেকে BCর উপর একটা লম্ব অঙ্কন করব। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ থেকে যখন আমরা BCর উপর একটা লম্ব অঙ্কন করব, তাহলে সেই লম্বটা কী করবে, কেন্দ্রকে ছেদ করে ডি পর্যন্ত আসবে। অর্থাৎ এখানে আমরা যে BCকে ডি বিন্দুতে ছেদ করবে সেটা BD = CD হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি BD = হাফ ইন্টু BC। তাহলে হাফ ইন্টু BCর মান কত, 2A, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2A। তাহলে সেখানে আমরা পেয়ে গেলাম BDর মান হচ্ছে A। এবার আমরা এখানে কি করলাম, এডির মানটা আমরা বের করব। তাহলে এডির মান বের করতে গেলে দেখো ABD এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে আমি এডিটা লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ থেকে আমরা বিডিকে বাদ দিলে আমরা লম্বটা পেয়ে যাবো। তাহলে AD = কী করবো, √AB² - BD²। তাহলে এবির মান তো আমরা প্রশ্নে পেয়েছি 2A, তাহলে 2A² মাইনাস, আর বিডির মান বের করেছি A, তাহলে A²। তাহলে √4A² - A² হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে 2A², এখানে A², তারপরে লিখতে পারবো আমরা 4A² - A²। তাহলে 4A² থেকে A² বাদ দিলে এখানে √3A² হবে, অর্থাৎ A√3 হবে। এটা কার মান, এটা হচ্ছে এডির মান। এবার আমরা কি জানি, আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1/3 ইন্টু মধ্যমা। তাহলে AD হচ্ছে মধ্যমা, তাহলে 1/3 ইন্টু AD, তাহলে 1/3 ইন্টু আমরা এডির মান কত বের করেছি, এখানে A√3। তাহলে এখানে লিখবো A√3 বা 3√3A। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে A√3/3। এবার এই নিচের আমরা যে 3টা আছে, 3টার পরিবর্তে লিখতে পারি √3 ইন্টু √3। তাহলে একটা 3 কেটে যাবে, অর্থাৎ A/√3 হবে আমাদের ব্যাসার্ধ। 7 নম্বরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। সমকোণী সমদ্বিবাহু, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি, যেখানে ABC ত্রিভুজের কোণ ABCটা হচ্ছে সমকোণ, আর AC হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা ধরে নিচ্ছি AB এবং BC সমান সমান, এবং যার দৈর্ঘ্য হচ্ছে x একক। তাহলে আমরা কি লিখতে পারি, এসির মানটা কী হবে, এসির মানটা হয়ে যাবে √AB² + BC²। তাহলে আমরা সেই অনুযায়ী মানটা বসালে x² + x², অর্থাৎ 2x² হবে, অর্থাৎ x√2 হবে। কার মান, অতিভুজটার মান। এবার আমাদের যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত চাইছে, তাহলে AB/BC/AC করব। তাহলে মানটা বসাবো, এবির মান x, BCর মান x, এবং এসির মান হচ্ছে x√2। তাহলে দেখো x সবার থেকে চলে গেলে 1:1:√2 হয়ে যাবে। 8 নম্বরটা বলেছে 10(2x) ইন্টু 10(2y) = 1 হলে sec ইন্টু x + y এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, প্রথমটুকু নিয়ে নিলাম, নিয়ে 10(2x) ইন্টু 10(2y) = 1 হলে 10(2x) = 1/10(2y)। এবার এই 10(2y)টাকে যদি আমরা পুরো কোণে ভাঙাই, তাহলে আমরা এখানে পেয়ে যাবো কি 1/10θ মানে cot θ, অর্থাৎ এখানে cot 2y হয়ে যাবে। এবার আমরা কি করলাম, এই কটটাকে আমরা আবার পুরো কোণে ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 10(2x) = 10(90° - 2y), তবেই না এটা 10(90° - θ মানে cot θ হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 10 বোথ সাইড থেকে কেটে গেলে 2x = 90° - 2y হবে। এবার আমরা কি করবো, এই 2yটাকে এদিকে নিয়ে প্লাস করে দেবো। তাহলে 2x + 2y = 90, 2টা কমন নিব, তাহলে x + y হয়ে যাবে। তাহলে x + 2 × x + y = 90। তাহলে x + y কী হবে, 2 দিয়ে এটা ডিভাইডেড করলে 45 বেরোবে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম x + y এর মান। এবার আমাদের যেটা চেয়েছে sec ইন্টু x + y, তাহলে sec 45°। তাহলে sec 45 এর মান কত, √2। এটাই আমাদের উত্তর। 9 নম্বরে কী বলেছে, 9 নম্বরে বলেছে ত্রিভুজ ABC এর A 90°, কোণ A 90°, BC = 2√5 সেন্টিমিটার, এবং AB + AC = 6 সেমি হলে sin B + sin C এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি, যেখানে আমরা ধরে নিচ্ছি ABর মান হচ্ছে x, যেখানে এটা একটা সমকোণী ত্রিভুজ যার A কোণটা হচ্ছে সমকোণ। তাহলে AB যদি x হয়, তাহলে ACটা কত হবে, 6 সেমি বলেছে, দুটো সমষ্টি AB আর AC সমষ্টি। তাহলে এখানে আমরা ACটা পাবো হচ্ছে 6 - x সেমি, আর এখানে BCর মান দেওয়া আছে 2√5। তাহলে আমরা এবার লিখতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা লিখব AB² + AC² = BC²। তাহলে সেই অনুযায়ী আমরা যদি মানটা লিখি, তাহলে x² + 6 - x এর হোল স্কোয়ার = 2√5 এর স্কোয়ার। তাহলে এবার আমরা x² রেখে দিলাম, এখানে 6 - x, অর্থাৎ a - b হোল স্কোয়ার আকারে সূত্রটা যদি লিখি, তাহলে হবে 36 - 12x + x², এখানে দেখো 2 × 2 = 4, আর 4 × 5 = 20 হয়ে যাবে। তাহলে x² আর x² 2x² হলো।
আর এখানে 36টা, এখানে দেখো 12x রেখে দিলাম, আর এই 20টা এদিকে মাইনাস করে দিলাম 36 থেকে, তাহলে 16 হয়ে গেল প্লাস। তাহলে 2x² মাইনাস 12x প্লাস 16 ইকুয়াস টু 0। আমরা 2টা যদি কমন নিই তাহলে এখানে হবে x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াস টু 0। আর এই 2টা যেটা কমন নিয়েছিলাম সেটা 0 দিয়ে ডিভাইডেড করলে 0ই হবে। এইবারে আমরা এটাকে মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করলে আমরা লিখতে পারি এইভাবে, এই অংশটাকে x² মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াস টু 0। বা আমরা এখান থেকে কমন নেব কি, এক্সটা কমন নেব, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4, আর এখান থেকে আমরা 2টা কমন নেব, তাহলে -2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াস টু 0। তাহলে আমরা পাবো x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াস টু 0। এবার যেহেতু দুটি রাশির গুণফল 0 যদি হয় তাহলে আমরা একটা রাশি সমান জন্য 0 লিখতে পারি। তাহলে x মাইনাস 2 ইকুয়াস টু 0 বা x এর মান হবে 2, আর একটা হবে x মাইনাস 4 ইকুয়াস টু 0, সেখানে x এর মান বেরোবে 4। আমরা যে কোনো একটা মান ধরে অঙ্কটা করলে উত্তর একই বেরোবে। সেই জন্য আমি কী করলাম, প্রথমে x এর মানটা ধরে এখানে আমরা এক্স এর মান আমরা ধরলাম হচ্ছে এসির মানটা এক্স, এখানে যেটা আছে আমরা এখানে লিখবো সাইন বি। সাইন বি বলতে এখানে দেখো সাইন বি এই কোণটা যদি ধরি আমরা, তাহলে এটার মান কত বের করেছি আমরা, এক্স এর মান যদি আমরা এখানে 2 ধরি বা 4 ধরি, যেটাই ধরি, এখানে আমরা ধরলাম হচ্ছে 2, তাহলে এটা হবে কি 4। তাহলে সেই অনুযায়ী আমরা যে কোনো একটা ধরবো। তাহলে সাইন বি এই কোণটা ধরলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন বি, তাহলে সাইন বি কি, সাইন বি হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি এসি, তাহলে এসিকে আমি এটা 4 বলেছি, তাহলে এসি 4/2√5, কাটলে দেখবে এটা হচ্ছে √2, 2/√5 হচ্ছে আর কি সাইন বি এর ক্ষেত্রে মানটা। আর সাইন সি হলে এইটা যদি ধরি আমরা, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সাইন সি ইকুয়াস টু কী হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এবি বাই এসি, বিসি। তাহলে এবির মান কত বলেছিলাম আমি 2, তাহলে এখানে 2/2√5, তাহলে এখানে 2 কেটে গেলে 1/√5 হবে। এইবার আমাদের যেটা চেয়েছিল সাইন সি এর মানটা, তাহলে আমরা কী করবো, সাইন বি প্লাস সাইন সি ইকুয়াস টু মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে 2/√5 প্লাস 1/√5 যোগ করলে কী হবে, দেখো √5 লসাগু হবে, সেক্ষেত্রে 2 + 1 হয়ে যাবে উপরে। তাহলে 2 + 1 হলে 3, অর্থাৎ 3/√5 হবে আমাদের উত্তরটা। 10 নম্বরে বলেছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্যের লম্ব বরাবর যে কোনো একটি ছেদের ক্ষেত্রফল 300 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে। তাহলে এখানে উচ্চতা বলেছে চোঙের 20 সেমি এবং নিচের যে তলটা আছে তার হচ্ছে ক্ষেত্রফল 300। তাহলে আমরা লিখতে পারি যে πr², আর আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, তাহলে πr² ইকুয়াস টু 300। আর চোঙের আয়তন কি, πr²h, তাহলে πr² এর মান কত 300 লিখলাম, এইচের মান কত 20, তাহলে 300 গুণ 20 হয়ে যাবে বর্গ সেমি। তাহলে 300 ইন্টু 20 করলে মানে 6000 বর্গ সেমি হলো উত্তর আমাদের। 11 নম্বর বলেছে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে হিসাব করো। তাহলে দেখো ঢাকনা সহ পাত তৈরি করতে হবে, অর্থাৎ এটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে উপরটা দেখো πr², আর এই অর্ধেক বর্গতলের ক্ষেত্রফল কি 2πr², অর্থাৎ পুরোটা হচ্ছে 3πr²। তাহলে এখানে যেহেতু বলেছে এই তলটার কি ব্যাস হচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে 7 হবে। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল 3 ইন্টু πr² মানে হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু 7 করবো, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 7। তাহলে 7 একটা কেটে গেলে 3, 22 এবং 7 গুণ করলে 462 হবে, অর্থাৎ এখানে ধাতব পাত লাগবে আমাদের 462 বর্গ সেমি। এবার 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 32.5 এবং 30 হলে সংখ্যাগুরু মান নির্ণয় করো। আমরা কি জানি সংখ্যাগুরু মানের সূত্রটা হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তাহলে সেই অনুযায়ী আমরা মানটা বসিয়ে দিলে 3 ইন্টু মধ্যমা হচ্ছে 30 মাইনাস 2 ইন্টু যৌগিক গড়ের মান হচ্ছে 32.5, তাহলে গুণ করলে পাবো 3-এর সঙ্গে 30 গুণ করলে 90 এবং 2-এর সঙ্গে 32.5 করলে হচ্ছে 65, তাহলে বিয়োগ করলে হবে আমাদের 25, তাহলে উত্তরটা আমাদের দাঁড়াবে 25।